আসসালামু আলাইকুম। প্রাণের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বিশেষ করে এসএসসি 26 পরীক্ষার্থীদেরকে মেনশন করছি। তোমরা যারা ওয়ান নাইট ওয়ান থিওরাম সিরিজে আগের লেকচারটা দেখেছো, অর্থাৎ আগের দিন উপপাদ্য 20 যারা দেখেছো, তারা একটু আজকের ক্লাসের কমেন্ট বক্সে জানাও যে তোমাদের আগের ক্লাসটা কেমন লেগেছে। আর যারা আগের ক্লাসটা দেখো নাই তাদের জন্য রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই আগের ক্লাসটা অর্থাৎ বৃত্তের যে প্রথম যে ক্লাসটা দিয়েছিলাম, কোনটা, উপপাদ্য 20, ওইটা একটু তোমরা দেখে আসো। আজকে আমি কি করব, আজকে হচ্ছে সেকেন্ড লেকচার, অর্থাৎ ওয়ান নাইট ওয়ান থিওরামের সেকেন্ড লেকচার পার্ট 2। এইখানে আমি তোমাদেরকে মূলত উপপাদ্য 23টা নিয়ে আলোচনা করব, বা উপপাদ্য 23টাকে বোঝাবো। ওকে, উপপাদ্য 23 একটা মজার এবং ইম্পর্ট্যান্ট থিওরাম বা উপপাদ্য। এই উপপাদ্যটা যদি কেউ মনোযোগ সহকারে বুঝো, তার আর বাসায় কখনোই পড়তে হবে না। একবার ভালো করে বুঝলে তুমি এই উপপাদ্যটা নিজে নিজে করতে পারবা। তো চলো শুরু করে দেই আমরা এই উপপাদ্য 23 কিভাবে খুব সহজে ক্র্যাক করা যায় সেটা একটু দেখি। চলো, প্রথমত স্টেটমেন্টটা একটু পড়ো। স্টেটমেন্ট কি বলছে? বলছে যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এই যে খাঁটি বাংলা কথাটা, এটা যদি একটু অ্যানালাইসিস করি বা এটা যদি একটু বিশ্লেষণ করি, এটা কি বোঝায়? বৃত্তে অন্তর্লিখিত মানে হচ্ছে বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ থাকবে। বৃত্তের ভেতরে, এর অর্থ হচ্ছে ওই চতুর্ভুজের চারটা যে শীর্ষবিন্দু না, এই চারটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপরে থাকবে। তো চলো আমরা আরো বেটার বোঝার জন্য আমরা একটা বৃত্ত আঁকি। শুরুতে একটা বৃত্ত আঁকলাম। এই হচ্ছে একটা বৃত্ত, মনে করো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের মধ্যে আমি একটা চতুর্ভুজ আঁকলাম। ধরো এই হচ্ছে একটা চতুর্ভুজ, এটা হচ্ছে একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। ওকে, দেখো তো এটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ হয়েছে না? হ্যাঁ, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ হয়েছে। কেমনে বুঝলাম? কারণ এই চতুর্ভুজটার নাম যদি আমি এ বি সি ডি দেই, এ বি সি ডি দেই, তার মানে এ বি সি ডি হচ্ছে এ বি সি ডি বিন্দু চারটি বৃত্তের পরিধির উপরে আছে, তাই এটাকে আমরা বলতে পারি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে আমরা বোঝার সুবিধার্থে বলি যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে এবিসিডি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। ভালো করে বুঝো, ভালো করে বুঝবা। বিশেষ নির্বাচনটা আমার সাথে সাথে তোমরা একটু বলবা, আমার সাথে সাথে বিশেষ নির্বাচন পড়বা। আমি চিত্র দেখে দেখে বিশেষ নির্বাচনটা বলবো, তোমরা আমার সাথে সাথে বলো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন তোমরা তো বিপরীত কোণ বোঝো, তাই না? বোঝো না? এই দেখো তো, এ কোণের বিপরীত কোণ কোনটা? সি। এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, আর বি কোণের বিপরীত কোণ হচ্ছে ডি কোণ। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি সমান দুই সমকোণ, অথবা কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি সমান দুই সমকোণ। খাঁটি বাংলায় যদি বলতে চাই, এই কোণ এ প্লাস কোণ সি সমান দুই সমকোণ, কোণ বি প্লাস কোণ ডি সমান দুই সমকোণ। এর মধ্যে একটা আমরা প্রমাণ করব, আরেকটা অনুরূপভাবে বলে দিব। একটা প্রমাণ করব, আরেকটা বলবো যে অনুরূপভাবে প্রমাণ করা যায়। ওকে, ক্লিয়ার? তাহলে বিশেষ নির্বাচনটা আরেকবার শুনি, মনোযোগ সহকারে শুনি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি সমান দুই সমকোণ, অথবা কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি সমান দুই সমকোণ। তুমি তো কোণ আইডেন্টিফাই করতে পারো, তাহলে সমস্যা কোথায়? তুমি বলবা দেখে দেখে এই কোণ আর ওই কোণের যোগফল দুই সমকোণ, এই কোণ আর ওই কোণের যোগফল দুই সমকোণ। তার মানে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি সমান দুই সমকোণ, কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি সমান দুই সমকোণ। চলো একটু লিখি। হ্যাঁ, এবার আমরা একটু লিখবো। কি লিখবো? বিশেষ নির্বাচন লিখবো। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনটা কি হতে পারে? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তে
এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ, এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, হবে যে কি প্রমাণ করতে হবে? কোণ এবিসি প্লাস কোণ এডিসি, এডিসি সমান দুই সমকোণ অথবা কোণ বিএডি, বিএডি প্লাস কোণ বিসিডি, বিসিডি সমান দুই সমকোণ। ওকে, আশা করি বুঝতে পারছো। এটুকু নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নাই। এইটুকু না বোঝার মতো তো কোনো টপিক আমি দেখি না। বলো, এটুকু নিয়ে কারো কোনো ঝামেলা আছে? আশা করি নাই। কারো কোনো ঝামেলা থাকার কথা না, কারো কোনো ঝামেলা থাকার কথা না। আমি এটার একটু সাইজ করবো, হ্যাঁ, এটার একটু সাইজ করে দেই। আচ্ছা, এখন একটা অঙ্কন করব আমরা। অঙ্কনটা, অঙ্কনটা কি হতে পারে বলো তো দেখি? অঙ্কনটা হচ্ছে, অঙ্কন দেখো, অঙ্কন, অঙ্কনটা হচ্ছে ও আর এ আর ও আর সি এই দুটো যোগ করে দেই। এখানে একটা কথা আছে যেটা আমি পরে বলবো। তুমি এখন কি করবা? ও কমা এ এবং ও কমা সি এই দুটা যোগ করে দিবা। ও কমা এ এবং ও কমা সি যোগ করি, এটুকুই অঙ্কন। তাহলে অঙ্কনটা হচ্ছে ও কমা এ এবং ও কমা সি যোগ করি, যোগ করি, যোগ করি, ও কমা এ এবং ও কমা সি যোগ করি, এটুকু অঙ্কন ডান। এখন প্রমাণ শুরু হবে। প্রমাণটা একেবারেই সহজ, খুবই কিউট একটা প্রমাণ। কিভাবে দেখো তো প্রমাণটা এত সহজ কেন? প্রমাণটা আমরা যদি একটু মুখে মুখে আগে বুঝে নেই। তোমরা আগের ক্লাসটা তো সবাই করেছো, করেছো না? এবার একটু কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ খুঁজে বের করো। কার উপরে? এই যে, এই যে চাপটা, এই চাপটার উপরে, এই যে এই চাপটার উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তো? এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা। এটুকু তো বুঝো। তুমি ধরে নাও মনে মনে এই ভেতরের এইটুকু, এই নিচের এইটুকু নাই। এইটুকু না যদি থাকে তাহলে তো তোমার জন্য এটা দেখতে খুব সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, তাই না? ধরে নাও যে ভেতরের এইটুকু নাই। সে তার মানে এই যে চাপটা, এই যে এবিসি যে চাপটা তুমি দেখতে পাচ্ছ, এবিসি চাপের উপরে। আচ্ছা, এখানে বলতে পারো অনেকে, স্যার আমি যদি শুধু এসি বলি কোনো সমস্যা আছে চাপ? না, কোনো সমস্যা নাই। তবে যেহেতু এ বি সি চাপ তো আসলে একটা বক্ররেখা, যত বড় বেশি নাম দিতে পারো তত সেটা সুন্দর হবে। তাহলে এ বি সি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা। কেন্দ্রস্থ কোণটার নাম কি? কেন্দ্রস্থ কোণটার নাম হচ্ছে, আচ্ছা এটার নাম ও ছিল, মুছে গেছে, একটু ঠিক করে দেই, দাঁড়াও। কেন্দ্রস্থ কোণটার নাম হচ্ছে এ ও সি, আর বৃত্তস্থ কোণের নাম হচ্ছে এডিসি। এখন তোমরা আমাকে বলো তো, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্কটা কি, রিলেশনটা কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আগের উপপাদ্যে আমরা প্রমাণ করেছি। তার মানে কোণ এ ও সি, এ ও সি এই কোণটা এডিসি কোণের কয় গুণ হবে? 2 গুণ হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই কথাটুকুই এইখানে বর্ণনা করব বা লিখব। কি লিখব বলো তো? আমরা লিখব বৃত্তের একই চাপ, এটা ধরো 1 নম্বর ধাপ। বৃত্তের একই চাপ, একই চাপ কিসের উপরে? এই চাপটার নাম কি? এ বি সি এর উপরে। এ বি সি এর উপর দণ্ডায়মান, উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটার নাম কি? কেন্দ্রস্থ কোণটার নাম হচ্ছে এ ও সি, এ ও সি। এবং বৃত্তস্থ কোণ কোনটা? এবং বৃত্তস্থ কোণটার নাম হচ্ছে, বৃত্তস্থ কোণটার নাম এডিসি, এডিসি। তাহলে সুতরাং কি হবে? সুতরাং এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম, কোণ এ ও সি এটা সমান 2 কোণ এডিসি। এটাকে ধরো আমি সমীকরণ 1 দিয়ে রাখলাম। বলো, এটা কি বুঝতে খুব কষ্ট হলো? এই যে কথাটুকু আমি লিখলাম,
এই যে কথাটুকু আমরা বর্ণনা করলাম, এটা কি আসলে না বোঝার মতো ছিল? এটা কি খুব কঠিন কিছু ছিল? মোটেই না। কোথায় কঠিন? একেবারে নর্মাল একটা টপিক ছিল। এইবার একটু উল্টো করে চিন্তা করো তো দেখি। তুমি ধরে নাও ফিগারটা ঘুরে গেছে, ফিগারটা সে ঘুরে গেছে, ধরো ব্যাপারটা এরকম হয়ে গেছে। মনে করো ফিগারটাকে আমি ঘুরাই দিলাম, পুরো জিনিসটাকে আমি ঘুরাই দিলাম। ধরো ফিগারটা এখন এইরকম হয়ে গেল, এইরকম হয়ে গেল। এখন দেখো তো, এখন দেখো তো, আগের বার এবিসি ছিল নিচের দিকে, এবিসি কোথায় ছিল? নিচের দিকে ছিল, নিচের দিকে। তুমিও দরকার হলে খাতাটা ঘুরায় ধরো। এবিসি ছিল নিচের দিকে, এইবার নিচের দিকের যে চাপটা আছে সেটার নাম কি? এডিসি। এইবারের যে চাপটা কি? সেটা হচ্ছে এডিসি। এইবার একটু খুঁজে দেখো তো, এডিসি এর উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? কেমন জানি মাথার মধ্যে চুলকায়, কেমন কেমন লাগে স্যার। এ বিসি এরটা তো খুব সহজে এরকম ছিল বলে আমরা খুব সহজে এই ভেতরেরটা খুঁজে পেয়েছিলাম, কিন্তু এডিসি তো এরকম হয়ে আছে, এরকম। তাহলে এটা কেমনে খুঁজে বের করবো আমরা স্যার? আসলে এরকম থাকুক আর এরকম থাকুক কোনো ইস্যু না, কেন্দ্রস্থ কোণ কেন্দ্রেই উৎপন্ন হবে, কেন্দ্র বাদে অন্য কোথাও হবে না। আগের বারের কেন্দ্রস্থ কোণ ছিল এই পাশের এওসি, এই পাশের এওসি, আর এইবারের কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এই পাশের এওসি। এই যে এই পাশে যে এওসিটা দেখতে পাচ্ছ, এইটা। আমার কথা কি মাথায় ঢুকছে? আশা করি ঢুকছে। বৃত্তের একই চাপ এডিসি এর উপর, বৃত্তের একই চাপ এডিসি এর উপর কেন্দ্রস্থ কোণটার নাম হলো এওসি। কিন্তু আগের বারও এওসি ছিল, এবারও এওসি। মারামারি শুরু হয়ে যাবে না দুইটার মধ্যে? ঢিসুম ঢিসুম শুরু হবে না? তাহলে কি দুইটার মধ্যে একটু আলাদা করা উচিত না? হ্যাঁ, আলাদা করা উচিত। আগের বারের যে কোণটা সেটা দেখা মাত্র বুঝতে পারছিলাম ওইটা হচ্ছে এইরকম ছিল, এইরকম। এইরকম যদি থাকে, সহজ কথা, যদি এইরকম থাকে, এই যে এইরকম থাকে, এই কোণটা 180 ডিগ্রির চেয়ে কি হয়? ছোট হয়। যদি এইরকম থাকে, এই যে ধরো এখানে কোণ তৈরি হয়েছে, এইটা হয় 180 ডিগ্রি। যদি এইটা আরো নিচের দিকে নামায় দেয় তাহলে এইরকম হয়, এটা হয় 180 ডিগ্রির চেয়ে ছোট। আর যদি ঘটনা এমন ঘটে এই দুটা আরো উপর দিকে উঠে গেল, মানে ব্যাপারটা এইরকম হলো, তাহলে নিচের এই কোণটা হয় 180 ডিগ্রির চেয়ে বড়। এই যে কোণটা 180 ডিগ্রির চেয়ে বড় হলো, এটার নাম হলো প্রবৃদ্ধ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল, প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। বুঝতে পারছো? 180 ডিগ্রি অপেক্ষা বড় কোণটা হলো প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। দেখো খুব সহজে তুমি চিন্তা করতে পারো। এই যে আমার দুইটা আঙ্গুল দেখতে পাচ্ছ না, এই দুইটা আঙ্গুল সোজাসুজি এরকম থাকলে 180 ডিগ্রি। যদি আঙুলটা এরকম বাঁকা করি তাহলে নিচের দিকে তৈরি হয়েছে 180-র চেয়ে বড়, আর উপরে তৈরি হয়েছে 180-র চেয়ে ছোট। নিচেই যে 180-র চেয়ে বড় তৈরি হয়েছে এটার নাম প্রবৃদ্ধ কোণ, আর উপরে যেটা তৈরি হয়েছে এটা 180-র চেয়ে ছোট, এটার কোনো বিশেষ কোনো নাম ওইরকম নাই। ওকে, তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা যদি এখন বলতে চাই এই কোণের নাম, তাহলে এটার নাম আমাদেরকে বলতে হবে প্রবৃদ্ধ কোণ এওসি। ওকে, এবার খুঁজে দেখো তো এডিসি এর উপর বৃত্তস্থ কোণটার নাম কি? বৃত্তস্থ কোণের নাম হচ্ছে এবিসি। বৃত্তস্থ কোণটার নাম কি? এবিসি। আমি চিত্রটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসি। এবার তোমরা একটু খুঁজে বের করার ট্রাই করবা যে আসলে তোমরা এখন বুঝতে পারছো কিনা যে কি হয়েছে টোটালি। আচ্ছা, এবার একটু দেখো তো, এবার একটু চিন্তা করো তো, এবার একটু ভাবো। আগেরবার নিচের এই চাপ নিয়ে তুমি কাজ করেছো, এবিসি চাপ নিয়ে। এবিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ ছিল এইটা, বৃত্তস্থ ছিল এইটা। এবার তুমি উল্টো করে ওইদিকে চিন্তা করো, এডিসি চাপ নিয়ে কাজ করবা। তাহলে এডিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হবে এইটা, এটার নাম প্রবৃদ্ধ এওসি, আর বৃত্তস্থ কোণ হবে এইটা, এইটা এবিসি। ওকে, ক্লিয়ার? তাহলে এই দুইটা নিয়ে আমরা এখন বর্ণনা দিব। তাহলে আবার আবার বৃত্তের একই চাপ এডিসি এর উপর, আগের বার ছিল এবিসি, এবার হবে এডিসি। বৃত্তের একই চাপ, বৃত্তের একই চাপ কার উপরে? এডিসি এর উপর, এডিসি এর উপর, এডিসি এর উপর, এডিসি এর উপর কেন্দ্রস্থ কোণটার নাম কি? কেন্দ্রস্থ কোণটার নাম হচ্ছে, কেন্দ্রস্থ কোণটার নাম এওসি, বাট এওসি তো আগেও ছিল, এই জন্য এটাকে ইন্ডিকেট করব প্রবৃদ্ধ এওসি হিসেবে। প্রবৃদ্ধ কথাটা লিখতে হবে, প্রবৃদ্ধ কোণ এওসি। এবং
বৃত্তস্থ কোণটার নাম কি? এবং বৃত্তস্থ কোণ কোণের নাম হচ্ছে এডিসি। এবিসি। বৃত্তস্থ কোণের নাম হচ্ছে এবিসি। ওকে, এখন তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? সুতরাং কোণ এওসি, আচ্ছা এওসি লিখবো না, আমরা প্রবৃদ্ধ কোণ এওসি লিখবো। প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 কোণ এবিসি। বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক এটা। এটাকে দাও তুমি সমীকরণ 2। আচ্ছা বলো তো দেখি তোমরা, এই যে জিনিসটুকু, এটা কি মুখস্থ করার কিছু আছে? এটা কি মুখস্থ করে মনে রাখতে হবে? এটার মধ্যে মুখস্থ করার কোনো বিষয় আছে, টপিক আছে? জাস্ট চিত্রটা দেখতে হবে। চিত্রটা 2টা পার্টে ভাগ হবে এই 2টা দ্বারা। এই নিচের একটা পার্ট, উপরের একটা পার্ট। এই নিচেরটার জন্য একবার কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের সম্পর্ক তৈরি করব, উপরের পার্টের জন্য আরেকবার কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের সম্পর্ক তৈরি করব। এইটুকুই তো হলো এটা, না তাই না? আশা করি এটুকু বুঝতে পারছো। এটুকু বুঝতে পারলে তোমার উপপাদ্যও হয়ে গেছে। তুমি সমীকরণ 1 আর 2 যোগ করে দিবা, মিলে যাবে। ক্লিয়ার? এখন আমরা সমীকরণ 1 আর 2 কি করব? যোগ করব। তাহলে 2 নম্বর স্টেপে এসে আমরা সমীকরণ 1 আর 2 যোগ করব। সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই। আচ্ছা যোগ করলে কি পাচ্ছি বলো তো? 1 এর বাম পক্ষে ছিল এওসি, তার মানে কোণ এওসি, প্লাস 2 এর বাম পক্ষে ছিল প্রবৃদ্ধ কোণ এওসি। ওকে, সমান 1 এর ডান পাশে ছিল 2 কোণ এডিসি প্লাস 2 এর ডান পাশে ছিল 2 কোণ এবিসি। ওকে, ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছো। এখন দেখো তো একটা ছোট্ট জিনিস চিন্তা করো। আচ্ছা এখানে 2টা কমন নেই, 2টা একটু কমন নেই। আচ্ছা তাহলে থাকে কি? কোণ এওসি প্লাস প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2টা কমন নাও, থাকবে কোণ এ। ওই এবিসিটাকে একটু আগে লিখলে কি কষ্ট পাবা? না, যোগ আছে তো, আগে পরে লেখা যায়। প্রমাণের সুবিধার্থে আমি এবিসি প্লাস এডিসি, এই জন্য এবিসি কে আগে লিখবো। এবিসি প্লাস কোণ এডিসি, 2 কমন নেওয়ার পরে এটা হলো এডিসি। ওকে, আচ্ছা এইবার একটা ছোট্ট জিনিস চিন্তা করো তো, এওসি আর প্রবৃদ্ধ এওসি হলো এইটুকু, আর প্রবৃদ্ধ এওসি ওই পাশের টুকু, মোট মিলে কি এই পুরোটা হয় না? পুরোটা হওয়া মানে হচ্ছে এই বিন্দুর চারপাশের পুরো সার্কেল, মানে পুরো কোণটা। আমরা সবাই তো জানি যে একটা বিন্দুতে টোটাল 360 ডিগ্রি কোণ তৈরি হয়, তাই না? তার মানে এই যে এওসি আর প্রবৃদ্ধ এওসি, এই দুটার যোগফল হচ্ছে 360 ডিগ্রি বা 4 সমকোণ। বুঝলাম না? এটুকু নর্মাল টপিক। একটা বিন্দু হয়ে গেছে টোটালি, একটা এই পাশে ছিল আর একটা ওই পাশে ছিল, মোট মিলে একটা বিন্দু তৈরি হয়েছে, একটা বিন্দু কোণ তৈরি হয়েছে। আর বিন্দু কোণের মান হচ্ছে 360 ডিগ্রি বা 4 সমকোণ। তার মানে আমি যদি এখন এওসি প্লাস প্রবৃদ্ধ এওসির পরিবর্তে লিখে দেই 360 ডিগ্রি বা 4 সমকোণ, কেউ কি কষ্ট পাবা? অবশ্যই না। কেউ পিটাবে আমাকে? অবশ্যই না। তার মানে আমরা সেই কাজটা এখন করব। কি লিখব? কিন্তু কোণ এওসি প্লাস কোণ প্রবৃদ্ধ এওসি, এটা সমান হচ্ছে 360 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি লিখি, 2 সমকোণ 4 সমকোণ লেখা দরকার নেই, 360 ডিগ্রি লিখি। ওকে, তাহলে এটা সমান হচ্ছে 360 ডিগ্রি। এখন যদি তুমি এখানে 360 ডিগ্রি বসায় দাও তাহলে কি হয় বলো তো দেখি? তাহলে সুতরাং 360 ডিগ্রি এটা সমান 2 কোণ 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে লেখো কোণ এবিসি প্লাস কোণ এডিসি। ওকে, এখন 2 এই পাশে গুণ আছে, এই পাশে এসে কি হবে? ভাগ হবে না? 2 যদি 360 কে ভাগ করে কত হয়? 180। তার মানে আমরা কিন্তু প্রমাণ কমপ্লিট করে ফেলছি অলমোস্ট। তাহলে আমরা কি পাচ্ছি বলতো? আমরা আসলে কি পাচ্ছি এখন? আমরা এখন পাচ্ছি বা কোণ এবিসি প্লাস কোণ এডিসি এটা সমান 360 ডিগ্রি ভাগ 2। সুতরাং কোণ এবিসি
প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি। সুতরাং কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 2 সমকোণ। বাস, একটা প্রমাণ ডান। পরেরটা একই প্রসেসে করা যেত, দেখো একটা মজার ব্যাপার খেয়াল করো। এই কথাটা আমি শুরুতে বলতে চেয়েছিলাম, বলছিলাম যে পরে বলবো। একটা জিনিস খেয়াল করো তো, আমি কেন্দ্রের সাথে এ এবং সি কে যোগ করছিলাম, তাই ডি আর বি এর যোগফল 2 সমকোণ প্রমাণ করতে পেরেছি। দেখো, খেয়াল করে দেখো, এই যে বি কোণ আর এই যে ডি কোণ, মাঝেরটা দেখো, খালি মাঝের অ্যালফাবেট দেখো, বি কোণ আর ডি কোণ, এটা সমান 2 সমকোণ ডিরেক্টলি প্রমাণ হয়েছে। আবার বুঝো, এ এবং সি কেন্দ্রের সাথে যোগ করছিলাম, তাই বাকি দুইটার যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ ডিরেক্টলি প্রমাণ হয়েছে। পরীক্ষায় মনে করো, নক করো মাথায়, পরীক্ষায় মনে করো প্রমাণ করতে বলছে কোণ এ প্লাস কোণ সি, মানে কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি, এটা সমান 2 সমকোণ। তুমি কি কি মানে কোনটা কোনটা যোগ করবা একটু চিন্তা করে বলো তো, তুমি তখন কোনটা কোনটা যোগ করবা? আরো সহজ করে দে, আর একটু বোঝাই। এ এবং সি, ও কমা এ ও কমা সি যোগ করার ফলে আমরা প্রমাণ করতে পারছি কোণ বি প্লাস কোণ ডি সমান 2 সমকোণ। তার মানে যদি আমরা ও কমা বি আর ও কমা ডি যোগ করতাম, তাহলে সরাসরি প্রমাণ হতো কোণ এ প্লাস কোণ সি সমান 2 সমকোণ, অর্থাৎ কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি সমান 2 সমকোণ। এখন তোমাকে একটা ছোট্ট কথা বলে দেই। কথাটা হচ্ছে এরকম, পরীক্ষার প্রশ্নে যেটা চাইবে মাঝের দুইটা অক্ষর দেখবা, মাঝের দুইটা অ্যালফাবেট দেখবা। ধরো পরীক্ষার প্রশ্নে এইটা চেয়েছে, তুমি মাঝের দুইটা অ্যালফাবেটের দিকে তাকাবা। পরীক্ষার প্রশ্নে দুইটাই একসাথে চাইবে না, যে কোনো একটা চাইবে। ধরো পরীক্ষার প্রশ্নে এটা চেয়েছে, মাঝের দুইটা অ্যালফাবেট দেখো, একটাতে এ আছে আর একটাতে সি আছে। তুমি অবশ্যই এই দুইটা বাদ দিয়ে বাকি দুইটাকে কেন্দ্রের সাথে যোগ করবা। এই এ এবং সি বাদ দিয়ে বাকি দুইটাকে, অর্থাৎ বি এবং ডি কে কেন্দ্রের সাথে যোগ করবা। সহজ কথা, এটা মনে রাখবা। এটা মনে রাখলে তোমার জন্য প্রমাণটা সহজ হবে। ওকে, আচ্ছা, এখন যাই হোক, আমরা এখন কি লিখতে পারি? এখন আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি, সেটা লিখে দিব। অনুরূপভাবে প্রমাণ করা যায় কি প্রমাণ করা যায়? অনুরূপভাবে প্রমাণ করা যায় ওইটা, কোণ বিএডি প্লাস কোণ বিসিডি, এটা সমান কত? 2 সমকোণ। ব্যাস। বাচ্চারা বুঝছো না? সহজ না? একদম সোজা, ডিস্টিং। জ্যামিতি অনেক সহজ, উপপাদ্য অনেক সহজ। অ্যাকচুয়ালি তোমরা যদি উপপাদ্যকে খুব মনোযোগ সহকারে করো, তাহলে এটা নিয়ে কোনো মাথা ব্যথা আসলে কারো থাকার কথা ছিল না। পরীক্ষার আগ মুহূর্তে এই যে 191 থিওরাম এইসবের কোনো দরকারও ছিল না, কিন্তু তারপরেও শেষের দিকে পেরেক ঠুকলে সেটাই স্থায়ী হয়, শেষের দিকের পেরেক ঠুকলে সেটাই জোর বেশি পাওয়া যায়। ঠিক আছে? তার মানে ব্যাপারটা এমন যে এখন তোমরা সিরিয়াস এবং এখন তোমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। এতদিন হয়তো এগুলো গুরুত্ব দাও নাই। তো যাই হোক, আমরা মোটামুটি আজকের ক্লাসটা কমপ্লিট করলাম। এর পরের ক্লাসে আরেকটা থিওরাম নিয়ে তোমাদের সামনে হাজির হব। দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। তোমরা ক্লাসটা করে আমাকে জানাও যে কি অবস্থা, তোমাদের কোনো সমস্যা আছে কিনা, কেমন লাগলো, এবং তোমাদের আর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। আমি বলেছি গুনে গুনে আমি 12টা উপপাদ্য করাবো। এই 12টা করলেই তোমার পরীক্ষায় চলে আসবে ইনশাআল্লাহ কমন। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।